কাহিনী বীরেন্দ্র ভৌমিক, রচনা নির্দেশনা তাপস মুখোপাধ্যায়, প্রযোজনা বৃশ্চিক নাট্য সংস্থা বাঁশবেড়িয়া। শুরু হচ্ছে নাটক আজে। Adaptation. Changes of the body organization to exploit water as habitat are known as aquatic adaptation. All classes of vertebrates have their representatives leading to partial or total aquatic life. Characters of water as habitat. Water is a homogeneous medium for animals. Comparatively, as a medium, it is heavy in concentration than air. Oh, কোনো দিন একটু শান্তিতে পড়তে পারবো না? মনি, ও মনি, ওরে আলো জ্বালছিস? মনি, ধ্যাৎ, চেঁচি একেবারে পাড়া মাথায় করছে। চার্জারটা কোথায় রেখেছো? তোর পড়ার টেবিলের নিচে তোর চার্জার সব রাখা আছে। কিচ্ছু দেখা যাচ্ছে না। তুমি ঠাকুর ঘর থেকে প্রদীপটা নিয়ে এসো। তোরা তো সময় থাকতে কোনো কিছুই দেখে রাখবি না। জানিস প্রতিদিন সন্ধ্যেবেলা আলো চলে যায়, বিরক্ত লাগে। তোর বিরক্তিতে কার কি এলো গেল? বাবাকে কতবার করে বললাম একটা ইনভার্টারকে। তুই আর কি বুঝবি? বাড়ি করতে গিয়ে চারিদিকে ধার দে না। মাসের প্রথমে পাওনাদারদের টাকা পয়সা মিটিয়ে কি করে যে সংসারটা চালাই। চুপ করো তো। একটা ইনভার্টার কিনলে আমরা এমন কিছু না খেয়ে মরতাম। সেটা তোমার বাবা এলে কথাটা তাকেই বলো। Characters of an aquatic animal. An aquatic animal should have the ability to swim to overcome the resistance of the surrounding medium. Therefore, it should have a streamlined body with an organ or ability to float. The animal should আবার যে বৃষ্টি এলো রে। বৃষ্টি এলো তো আমি কি করব? ছাদের জামা কাপড়গুলো সব তুলেছিস? হ্যাঁ রে বাবা, তুলেছি। সিঁড়ির দরজাটা বন্ধ করেছিস তো? করেছি। সব কথায় আমার বিরক্ত হস কেন বলতো? তুমি বা এক কথা প্রতিদিন জিজ্ঞাসা করো কেন? তাছাড়া সব কথা তুমি দূর থেকে চেঁচিয়ে চেঁচিয়ে জিজ্ঞাসা করবে কেন? কাছে এসে জিজ্ঞাসা করলে কি হয়? সবসময় চেঁচামেচি ভাল লাগে না। তা খারাপ কথা তোকে আমি কি বলেছি? আমার তো দেখছি সংসারে কোনো কথাই বলা চলবে না। যাকেই যা বলতে যাই সে এবারে ফোঁস করে ওঠে। কেন রে, আমি কি বাড়িতে চোর এসেছি নাকি? কটা বাজলো সে খেয়াল আছে? বাবা এখনো বাড়ি ফিরল না। এই অন্ধকার রাতে বৃষ্টি বাদলের মধ্যে কোথায় গেল কে জানে। না আছে সঙ্গে একটা টর্চ, না আছে ছাতা। সে চিন্তা করেছো? চিন্তাটা এখন না করে তিনি যখন বেরোলেন তখন করলে ভালো হতো না? রাতে আলো যাবে তো নতুন কথা নয়। আর তিনি তো মেঘ মাথায় করে বেরিয়েছেন। তার ছাতার কথাটা তখনই বলতে পারতিস। বলেছিলাম। তা নিল না কেন? বাবার ছাতা তো তোমার ছেলে নিয়ে বেরিয়েছে। কেন? তার নিজেরটা কি হলো? সে আমি কি জানি। তা তোরটাও তো দিতে পারতিস। দিয়েছিলাম, নেয়নি। কেন? বললো ওই বাহারি ছাতায় নাকি চড়ুই পাখির মাথা থাকে, মানুষের মাথা থাকে। যাচ্ছি দেখ কে। তুই আমার কাপ ভেজায় ভিজবি কি করে? তুই যে ছাতা নিয়ে বেরোলি। বাবার ছাতাটা তুই নিয়ে বেরোলি না? কিরকম ক্যাবলার মতো তাকিয়ে আছে দেখো। বলছি তোর বাবার ছাতাটা তুই নিয়ে বেরিয়েছিলি? হ্যাঁ। সেটা গেল কোথায়? ছাতাটা কোথায় যেন রাখলাম। দাঁড়া, আমি আসছি। এখন আবার কোথায় যাচ্ছিস? ছাতাটা থাক, এখন আর কোথাও গিয়ে কাজ নেই। এই বর্ষার দিনে ছাতা তোমার জন্য বসে থাকবে না। দয়া করে ভিজে জামা কাপড়গুলো ছাড়ো, মাথাটা ভালো করে পোছো। তুই কি রে, এই বর্ষার দিনে কেউ ছাতা ভুলে যায়? কর তো, জ্ঞান দিস না। একটা আলো দিয়ে বাথরুমে যাবো। এই চল এসে গেছে, যা। কি যে রাজকার্যে সারাদিন ব্যস্ত থাকে ভগবানই জানে। পড়াশোনার পাঠ চুকিয়ে দিয়ে
বাবা এখন পার্টি করছে, পুষ্টি পিন্ডি করছে, পুরো বাপ খেতে খেতে বসছে আর উনি দেশোদ্ধার করছে। ব্যাস অমনি শুরু হয়ে গেল। একদম খোঁচা মারবি না মনি, চুপ করে বসে থাকবি। আজ আসুক তোর বাবা, আমি এটা বিহিত করবো। কি পেয়েছিস কি তোরা আমাকে? আমাকে এটা পাগল নাকি? যা যাক সে তাই করে বেড়াবে, কাউকে কিছু বলতে পারবো না? হ্যাঁ, আরে এই, তোর বাবার ছাতাটা নিয়ে বেরোতে গেলি কেন তুই? নিয়েছি তো, কি হয়েছে? বাহ, অদ্ভুত কথা বলিস তো। বাবাটা তো তুই নিয়ে চলে গেলি, আর তাকে তো ছাতা ছাড়াই বেরোতে হলো। তাই বৃষ্টি বাদলের মধ্যে বাবার কি আর না বেরোলে চলছিল না? আর গেলই বা কোথায়? এ বাড়িতে কেউ কি আমাকে বলে বলে কোথাও যায়? কোথায় গেল, কেন গেল, সেটা তিনি এলে তাকেই জিজ্ঞাসা করো। আচ্ছা মা, তুমি কি কোনো কথারই সরাসরি জবাব দিতে পারো না? বাবা অমিয় বাবুকে দেখতে গেছেন, 7 দিন ধরে তার জ্বর। এই বৃষ্টিতে ভিজে নিজে জ্বরে পড়লে তাকে দেখবে কে? ও পাপের প্রতি দরদার করে উঠলে পড়ছে। সব দরদ টরদ বুঝি না মা, মোদ্দা কথা বাবা আজ না বেরোলেই পারে। তুই আমার বেরোচ্ছিস নাকি? আসছে এক্ষুনি। ঠান্ডা লাগে, জ্বর জ্বালা বাধা নেই, আমি তো তোমার সেবা করতে পারবো না মন্টু। আরে বাবা, বৃষ্টি পড়ছে না। তো এখন বেরোনোর দরকারটাই বাকি। দরকার আছে বলেই বেরোচ্ছি। দরকারটা কি? সব কথা তোমাকে বলতে হবে না। চুপ। আহ, ছাড়ো না মা। ছেড়েই তো দিয়েছি বলি, ধরে আর রাখলাম কোথায়? রাখতে চাইলেও তুমি কি তা পারবে না। তবে অহেতুক বকবক করে কেন নিজের শরীরটা নষ্ট করছো? কেন যে বকবক করি তা তুই এখন কি বুঝবি? দাঁড়া, বিয়ে থা হোক, নিজেদের ছেলে পুলে হোক, মানুষ কর। হ্যাঁ তুই ঘুরে ফিরে সেই এক কথা, ভাল লাগে। উনি বাবা এসেছে, উনি যাই। এ কি গো, তুমি এমনি করে ভিজে এলে? কোথাও একটু দাঁড়িয়ে গেলে পারতে না? এই দেখো, আবার ওদিকে কোথায় যাচ্ছ? আর বসছো কেন? ভিজে জামা কাপড় লাগে ছাড়ো। কি হলো, তুমি কথা বলছো না কেন? শরীর খারাপ লাগছে বাবা। মা, এক গ্লাস জল আনো তো। আনছি আনছি। মেঘ মাথায় নিয়ে আজ তুমি না বেরোলেই পারতে বাবা। না বেরোলেই বোধহয় ভালো করতাম। আর যাদের বাড়িতে গেলে তারাই বা কেমন মানুষ? এই বৃষ্টি বাদলের মধ্যে অন্ধকার রাতে পুরো মানুষটাকে একা ছেড়ে দিলে। কি জানি কেমন আক্কেল বাবা। তুমি অহেতুক ওদের দোষ দিচ্ছ শান্তি। বৃষ্টিটা পথে হঠাৎই এলো। লোডশেডিং অবশ্য আমি ওর বাড়ি থাকতেই হয়েছিল। ওরা একটা টর্চ দিতে চেয়েছিল, আমি নিলাম না। বাবা, তুমি ভেজা জামা কাপড়গুলো আগে ছাড়ো, পরে কথা বলবে। চলো। সেই ভালো কথা, তুমি এগুলোকে ছেড়ে নাও, যাও। তাই চল। তুমি বাথরুমে ঢোকো, আমি জামা কাপড় সব দিয়ে আসছি। মাথায় জল ফেলে না জানো? মনি, ও মনি, মনি রে। শুনছি। এই শোন, এগুলো তোর বাবাকে দে। আর শোন, গ্যাসটা জেলে দুধটা গরম কর। আশ্বিন মাসে এমন অলক্ষণে বৃষ্টিও কখনো দেখিনি বাবা। সেই ফাগুন মাস থেকে আবার বর্ষা শুরু হয়েছে। পাপের পৃথিবী পরিপূর্ণ হয়ে গেল। ঘোরতর অনাচার। এত অনাচার সহে যাও তুমি, তুমি মহামহিয়ান। সামনে আজ একটা বড় অনাচার ঘটে গেল শান্তি। আমি সেখানে উপস্থিত থেকেও
সেটাকে আটকাতে পারলাম না। সে কি গো? কোথায় কি হলো? আমার স্কুল বাড়িতে পবিত্র শিক্ষা প্রতিষ্ঠান অপবিত্র হয়ে গেল। বৃষ্টি ছড়া রাতেই লোডশেডিংয়ের অন্ধকারে আমারই উপস্থিতিতে আমি কিছু বুঝতে পারলাম না। কি বলছো? কি পরিষ্কার করে বলো। রাত দুপুরে বৃষ্টির মধ্যে স্কুলে কি করতে গিয়েছিলে তুমি? অমিয়র বাড়ি থেকে যখন বেরোলাম আকাশে তখন মেঘ থাকলেও দু একটা তারাও ছিল। ভাবলাম একটু পা চালিয়ে হাঁটলে হয়তো বৃষ্টি আসার আগেই বাড়ি পৌঁছে। স্কুলের গলি দিয়ে ফিরছি, স্কুলের কাছাকাছি হতে বৃষ্টি না। আমি প্রায় দৌড়ে স্কুলের গেটটার নিচে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ দাঁড়াবার পর খেয়াল হলো দীনদয়াল গেটটা বন্ধ করে। হ্যাঁ, ও তো মাঝে মাঝে রাতের দিকে নেশা টেশা করে শুনেছি। আমিও তাই ভেবেছি। বৃষ্টির জোর তখন বাড়ছে। আমি গেটটা খুলে বারান্দায় গিয়ে স্কুল বাড়িটা অন্ধকার শুনশান। বৃষ্টির প্রচন্ড দাপট। সত্যি বলতে কি শান্তি, আবার একটু গা ছমছম করছে। চেঁচিয়ে দীনদয়ালকে ডাকবো কিনা ভাবছিলাম। আর ঠিক তখনই আমার ডান দিক থেকে বাচ্চা বলে নারী কণ্ঠের একটা আর্তনাদ এসে পর মুহূর্তেই ধস্তাধস্তির শব্দ, শক্ত মেঝেতে তুই পড়ে যাওয়ার মতো ভারী আওয়াজ। ভয়টা বেড়ে গেল। ওই ঠান্ডার মধ্যেও আমার ঘাম গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। বুঝতে পারছিলাম শব্দটা আসছে 9B বা 10A ঘর থেকে, কিন্তু সেখানে যাবার মতো সাহস আমার ছিল না। মনে হচ্ছিল আমার পা দুটোকে কেউ যেন শক্ত কিছু দিয়ে মেঝের সঙ্গে বেঁধে রেখেছে। চিৎকার করতে গিয়ে সরবার করতে পারছে। হঠাৎ প্রচন্ড শব্দ করে কাছাকাছি কোথাও একটা বাজ পড়ল। মুহূর্তে স্কুল বাড়িটা আলোকিত হয়ে সেই আলোয় দেখতে পেলাম 9B এর দরজাটা হাত করে খুলল। ঠিক তখনই বাবা গো বলে নারী কণ্ঠের আর্তনাদটা আবার ভেসে। শান্তি, বাবা শব্দটাতে যেন আগুন ছিল। সেটা আমার 60 বছরের বৃদ্ধ কোষগুলোকে জ্বালিয়ে দিল। আমি সমস্ত শঙ্কা ভয় ভুলে চিৎকার করে উঠলাম, খবরদার! ব্যস্ত কতগুলো পায়ের ধাপ আওয়াজ, তাড়া খাওয়া চোরের পালিয়ে যাওয়ার শব্দ, তার সঙ্গে সঙ্গে হাউ হাউ করে নারী কণ্ঠের কান্না। পুত্র শোকের চেয়েও মর্মান্তিক। ততক্ষণে আমি ঘরটার সামনে এসে দাঁড়িয়েছি, আর তখনই করিডোরের আলোটা জ্বলে উঠল। আমি প্রায় দৌড়ে গিয়ে ক্লাসরুমের আলোটা জ্বালিয়ে দিই। কি দেখলে? লুণ্ঠিত বেশবাস, পাকচ্ছিন্ন লজ্জা নিবারণের মলিন পরিচ্ছদ, ক্ষুধার্ত কামার্ত পশু তন্ত্র নকরা থাকে, কত বিক্ষত কোমল নারী অঙ্গ, পবিত্র মাতৃ অঙ্গে অপবিত্র রক্তধারা ভেসে যাচ্ছে আমার পাঠকক্ষের সুমহান পবিত্রতা। মনি, মনি, এই মনি, কি হলো? তোর ঘড়িটা দে তো। তোর নিজেরটা কি হলো? দোকানে দিয়েছি। কেন? অদ্ভুত প্রশ্ন, খারাপ হলে সারাতে হবে না? তো হঠাৎ তোর সবকিছু খারাপ হতে শুরু করলো কি
মানে কাল শুনলাম ছাতাটা খারাপ, দোকানে দিয়েছিস। আজ শুনছি ঘড়িটা খারাপ। তুই নিজে ঠিক আছিস তো? কি বলতে চাইছিস বল? বলছি যে হারে তোর সবকিছু খারাপ হচ্ছে, তাতে আমার তো ভয় হচ্ছে। কোন দিন না শুনি তুই নিজে খারাপ হয়ে দোকানে বসে আছিস। একদম ফালতু কথা বলবি না মনি। দিতে হলে দিবি, না হলে না বলে দিবি। একদম টাকা কথা বলবি না। দেবো না। দিস না। না দেবো না। আকুটের মতো সবকিছু নষ্ট করবে, বললে আবার মেজাজ যাবে। তা তোর মতো সবকিছু শোকেসে তুলে রাখলেই নষ্ট হতো না? তুইও তো রাখতে পারিস। বারণটা কে করেছে? মনি, মনি, যাই। তোমার এত দেরি হলো বাবা? আর জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে মা, তাতে বাজারে গিয়ে কি কিনবো আর কি কিনবো না ভাবতে ভাবতেই সময় চলে যায়। তা তুমি কি দোকানে গিয়ে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবো নাকি বাবা? তাহলে তো লোকে তোমাকে পাগল ভাববে। বেশ বলেছিস কথাটা। হ্যাঁ, যা এগুলো তো মাকে দিয়ে আয়। সে আবার এতক্ষণ কি ভাবছে কে জানে। তুমি কি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, কোথায়? একটু কলকাতা যাব, একটা কাজ আছে। কলকাতায় আবার তোমার? আমার ঠিক নয়, আমাদের ইউনিয়নে। তোমার আবার কিসের ইউনিয়ন? কোনো কাজকর্ম কোথাও জুটিয়েছো বলে তো শুনিনি। এখানকার টোটো চালকদের নিয়ে একটা ইউনিয়ন হয়েছে। টোটো? তুমি টোটো চালাচ্ছ? না, কেন? তাহলে ওদের সঙ্গে তোমার সম্পর্ক? না, আমাদের দলের সমর্থক। ওদের একটা ইউনিয়ন আছে। তাতে তোমার ভূমিকা? আমি ভাইস প্রেসিডেন্ট, অনারারি। তা তুমি কি এখন ইউনিয়নের ভোল্টাইম? না তো, কেন? দুটোর আগে তোমার খাবার সময় হয় না, রাত 12টার আগে বাড়ি ফেরো না, এত সময় ধরে কি করো? ইউনিয়ন ওয়ার্ক। রাত 12টায় কোনোদিনই ফিরি না। কাল রাত্রে? কাল ক্লাবে একটা ফিস্ট ছিল, হয়তো একটু রাত হয়ে গেছে, তাহলে 12টা। দেখো, আমি তোমার কাছে কোনো কৈফিয়ত চাইছি না। তুমি ক্লাব করো, পার্টি করো, আমি তাতে বাধাও দিচ্ছি না, কিন্তু তোমার নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে, সে বিষয়ে কিছু ভাবো। তুমি বোধহয় জানো না মন্টু, সামনের অগাস্টে আমার রিটায়ারমেন্ট। জানি। তাহলে সেটা কি তোমার ভাবার বিষয় নয়? কথা বলছো না যে? কি বলবো? না, বলার আর কি বা আছে। তবে আমি অবশ্য তোমাকে আমাদের কথা ভাবতে বলছি, কিন্তু তোমার নিজের কথাটা তো তোমাকেই ভাবতে হবে। কাল মনিকে একটা কাগজের কাটিং দিয়েছি, ইন্ডিয়ান আর্মিতে কিছু লোককে তোমাকে অ্যাপ্লাই করবার জন্য বলেছি। মনি বলেছে। করেছো? না। কেন? মা বারণ করছিল। সেই জন্য করো? হ্যাঁ। তাহলে মায়ের বারণ তুমি শোনো না মানে? মানে অন্য অনেক বারণই শোনো না, কিন্তু এটা শুনেছো। ঠিক আছে, কোথায় যাচ্ছ যাও। শোনো, বলো। কাল রাত্রে আমাদের স্কুল বাড়িতে একটা ঘটনা ঘটেছে, তুমি শুনেছো? হ্যাঁ, সকালে মা বলছিল। শুনলাম তুমি নাকি মেয়েটাকে নিয়ে থানা পুলিশ করেছো। হ্যাঁ, মেয়েটিকে নিয়ে আমি থানায় গিয়েছি, একটা এফআইআর করেছি। কি দরকার ছিল এই সমস্ত ফালতু ঝামেলায় জড়াবার? পুলিশ তো এখন তোমাকে নিয়েও টানাটানি করবে। তা তো করবেই, কারণ আমি কেসটার একমাত্র আইউইট। তাছাড়া আমি চাই মন্টু, কেসটার একটা তদন্ত। ক্রিমিনালরা শুধু মেয়েটিরই সর্বনাশ করেনি, ওরা আমার পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানকেও অপবিত্র করে দিয়েছে। সমস্ত চিপ সেন্টিমেন্টের এখন কোনো মূল্য নেই। হোয়াট? কি বললে তুমি? চিপ সেন্টিমেন্ট? তাছাড়া কি? বলতে লজ্জা করলো না তোমার? আর যদি ঘটনাটা মেয়েটার ক্ষেত্রে না ঘটে তোমার নিজের বোনের ক্ষেত্রে ঘটতো? হ্যাঁ বাবা, কি উল্টোপাল্টা বলছো তুমি? কার সঙ্গে কার তুলনা করছো? মেয়েটাকে আমি ভালো মতো চিনি, লোকের বাড়িতে কাজ টাজ করে ঠোঙা ফোঙা বানায়। ওদের কোনো ক্যারেক্টার আছে না? অদ্ভুত কথা। লোকের বাড়ি কাজ করলে বা ঠোঙা বানালে কারোর ক্যারেক্টার থাকে না। আমি সে কথা বলিনি। তবে তাছাড়া সত্যি সত্যিই যদি মেয়েটি খারাপ হয়,
তাহলে কয়েকজন বদমাইশ তাকে রেপ করবে। কাউকে ফাঁসাবার জন্য ওরকম কোনো গপ্প ওরা চালু করতে পারে। মন্টু, কথাগুলো ভেবে বলো। অন্য কেউ নয়, আমি তোমার বাবা। নিজের চোখে মেয়েটিকে যে অবস্থায় দেখেছি, তারপর অন্য কোনো কথা টেকে একটা খারাপ মেয়েও ধর্ষিত হতে চায় না। উত্তর শোকাতুরার মতো হাউ হাউ করে কাঁদেন, অকালে আত্মহত্যা করতে চায় না। ধরা পড়ে গেলে নিজেদের দোষ ঝাড়তে মেয়েরা অনেক ভনিতাই করে। ছি 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 বন্ধু, মেয়েদের প্রতি এত অশ্রদ্ধা তোদের, এতখানি অবিশ্বাস, এই মানসিকতা নিয়ে তোরা দেশের কাজ করবি? বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, তুমি এই ঘটনার সঙ্গে জড়িয়ে না পড়লে আমি হয়তো এনে মাথায় ঘামাতাম না। এখন এমন একটা নোংরা ঘটনার সঙ্গে তোমার নামটাও লোকের মুখে মুখে আলোচিত হলে শুধু আমার কেন অনেকেরই খারাপ লাগে। সেই জন্যেই ঠিক আছে, তুমি এখন যেতে পারো। তোমার চা। তোমার ছেলের কথাবার্তা শুনলে শান্তি? সকাল থেকে বসে বসে কথা শোনার সময় কি আর আমার আছে? তা কি এত কথা হচ্ছিল ছেলের সঙ্গে? সত্যি তুমি কিছু শোনোনি? আমি কি মিথ্যে কথা বলছি? তাছাড়া আমার কি কোনো কাজকর্ম নেই? না, তা আছে, তবে ইদানিং আমি তোমার ছেলের সঙ্গে কথা বললে তুমি কান খাড়া করে থাকো। বয়ে গেছে আমার। আচ্ছা, তুমি আজকাল তোমার ছেলে করো কেন বলো তো? ছেলেটা কি আমার একার? না, সে অর্থে আমি কথাটা বলিনি। আসলে 20 বছরের পর ছেলেরা আর বাবার নিয়ন্ত্রণে থাকে না। নিজস্ব একটা পুরুষকার তৈরি হয়, ভুল বা ঠিক নিজস্ব একটা মতামত, মানে একটা ইগো। অত সব তত্ত্ব কথা বুঝি না বাপু। তাই তোমারও কথাবার্তা করে ছিঁড়ি ছাড় দেই। শুনলাম ছেলেকে বলছো তুমি কি আজকাল টোটো চালাচ্ছ? চালালেই বা ক্ষতি কি? তাছাড়া ওর যা যোগ্যতা, তাতে অন্য কাজ আর কি জুটবে? তা টোটোই যদি চালায়, তাহলে তোমার মান সম্মানটা কি খুব বাড়বে? মান সম্মান, আমার সম্মান নিয়ে যদি ভাবতো, তাহলে পড়াশোনা ছেড়ে ওভাবে রকবাজি করতে পারতো না। তা চাকরি বাকরি না পেলে কি করবে? ও তো করবে না বলছে না। সকাল সন্ধ্যায় রকে বসে আড্ডা দিলে চাকরি জোটানো যায় না শান্তি, তার জন্য পরিশ্রমের প্রয়োজন। তা পরিশ্রমের রাস্তাটা তুমিই দেখিয়ে দাও। একদম তুমি ছেলের হয়ে ওকালতি করবে? ওর মাথাটাকে তুমিই খেয়েছো, সবসময় আঁচলের তলায় চাপা দিয়ে রাখতে চাইছো। হয়ে গেছে আমার আঁচল চাপা দিয়ে রাখতে। আর ছেলেকে তোমার কচি খোকাটি আছে যেমন আঁচলের তলায় চাপা হয়ে থাকবে? এই বোধটুকু যদি তোমার থাকতো, তাহলে এভাবে উচ্ছন্ন যেত না। উচ্ছনে যাবার দেখলে এটা কি? কোন রকমে বিএসসি পাসটা করে পড়াশোনার পর চুকিয়ে দিই। তার জন্য আমি নই। দেখো, তুমি সবসময় আমাকে দোষী করবে না বলে দিলাম। আমি একটা মানুষ, সব মাই চায় তার ছেলে বড় হোক, মানুষের মতো মানুষ হোক। তা যদি না হয়, তাহলে মা হিসেবে আমি একাই দায়ী থাকবো, বাপ হিসেবে তোমার কোনো দায়িত্ব থাকবে না। আসলে আমি কি বলতে চাইছি তুমি ঠিক বুঝছো না, বা বুঝতে চাইছো না? না, বুঝতে চাইছি না, আর বোঝার মতো সময় আমার নেই। সকাল থেকে বসে বসে এখানে তোমার লেকচার শুনলে দুপুরে কারোর ডান হাতার মুখে উঠবে না। শোনো, তোমাকে একটা কথা বলি, ছেলে মেয়েদের যা বলবা সেটা তাদেরই বলবে, আমাকে না। এই সংসারে আমি কারোর ঠেকা নিয়ে বসে নি। ভাত হয়ে গেছে মা, হাঁড়িটা নামিয়ে দাও। কেন? তুমি নামাতে পারবে না? তোর আমার দ্বারা ওসব হয়। হয় না বলে তো চলবে না মনি, হওয়াতে হবে। শুধু ধ্যান ধ্যান করে কলেজ গেলে আর সকাল সন্ধ্যা হারমোনিয়াম নিয়ে আওয়া করলে মেয়েদের চলে না। সংসারের কাজটাই আসল। শোনো, কাল থেকে দুবেলা রান্নাঘরে ঢুকবে। দূর, চুপ করো তো। না, চুপ করবো না। আজ বাদে কাল বিয়ে হবে, তখন দুদিন অন্তর শ্বশুরবাড়ির লোক এসে মায়ের নামে নালিশ করে যাবে। মা মেয়েকে কাজকর্ম কিচ্ছু শেখায়নি, আর বাপ তখন তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে আমাকে মিষ্টি মিষ্টি করে লেকচার শোনাবেন। আমি তোমাদের কারোর জন্য আর কোনো কথা শুনতে পারবো না।
মা হঠাৎ এত রেগে গেল বাবা? নিশ্চয়ই তুমি কিছু বলেছো। না, তেমন কিছু নয়। তো দাদাকে নিয়েই কথা হচ্ছে। ছেলেটার একটা চাকরি বাকরি না হলে বাবা চিন্তা শেষ নেই। তোমরা এমন করো বাবা যেন চাকরি পাবার বয়সও চলে গেছে। পড়াশোনাটা ছেড়ে দিল তা না হলে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতেও তো ওর বছর দুয়েক সময় লাগতো। সেটা করলেও আমার এত ভাবনা হতো না মনি। চাকরি পাওয়ার অর্থ এই নয় যে আমি খানিকটা ইকোনমিক্যাল হেল্প। আসলে আমি চাইছি ওর একটা ইনভলভ, এভাবে ফালতু ঘুরে না বেরিয়ে একটা কিছুতে ইংলিশ। ইংরেজিতে একটা কথা আছে, আইডিয়াল ব্রেন ডেভেলপ ফার্স্ট। হঠাৎ করে কেন যে এসব উল্টো পাল্টা ভাবতে শুরু করলে? হঠাৎ করে নয় রে মা, ভাবনাটা বরাবরই আছে। তবে গতকালের ঘটনাটা চোখের সামনে দেখার পর খারাপ দিকটাই বেশি করে ভাবছি। ওসব ফালতু ভাবনা ছাড়ো তো। কেন যে কাল তুমি বাড়ি থেকে বেরোতে গেলে? আমি না বেরোলেও কিন্তু ঘটনাটা ঘটতো মনি। সে ঘটতো আমাদের তো ঝামেলায় পড়তে হতো না। এটা তো এড়িয়ে যাবার কথা হলো মা। তো এড়িয়ে যাওয়া ছাড়া আমরা আর কি করতে পারি বলো? সেটাই তো ভাবতে হবে আমাদের, যে এড়িয়ে না গিয়ে আমরা কি করতে পারি যাতে এগুলো না ঘটে। তা তুমি কি এটা নিয়ে মিটিং মিছিল করতে চাইছো নাকি বাবা? দরকার হলে তাও করতে হবে নাকি? বুঝতে পারছি এই বয়সে তোমার নতুন করে রাজনীতি করার স্বাদ যাচ্ছে। আসলে বিষয়টাকে তুমি হালকা ভাবে নিচ্ছ মনি। অবশ্য সেটাই স্বাভাবিক, কারণ তোমার বয়স কম, জীবনযাপনের প্রকৃতিও ভিন্ন। তো এই ঘটনার গুরুত্ব তুমি ঠিক উপলব্ধি করতে পারছো না। কিন্তু সেই মেয়েটির কথা ভাবো তো মনে, যাকে পরের বাড়ির বাসন মেজে কাগজ কেটে ঠোঙা বানিয়ে শুধুমাত্র পেটের ভাত জোগাড় করতে হয়। তার কথা একবার ভাবো তো, সারাটা দিন যে এক পেট খিদে নিয়ে এক বাড়ি থেকে অন্য বাড়ি দৌড়ে বেড়াচ্ছে, তার এই অভাবের সুযোগটুকু নিয়ে একদল কামার্ত পশু রাতের অন্ধকারে তার ওই অযত্নে লালিত দেহটাকে আছড়ে কামড়ে ক্ষত বিক্ষত করছে। তার কুমারিত্ব, তার সতীত্ব। তুমি চুপ করো, আমার ভালো লাগছে না। তুই কষ্ট পেলি মা? না, তবে ও কিছু না। তুমি স্নান করবে না বাবা? হ্যাঁ, তোর মাকে বল আজ একটু গরম জল করতে। আমার শরীরটা আজ আবার বিশেষ ভালো লাগছে না। ঠিক আছে। এই অসময় আবার কে এলো? ভেতরে আসুন, দরজা খোলা আছে। ভালো আছেন স্যার? আপনি? আমি এখন থানার চার্জে আছি। ও হ্যাঁ, বসুন বসুন বসুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কাল রাত্রে আমি যখন গিয়েছিলাম, আমি ছিলাম অন্য একটা কাজে বেরিয়েছিলাম। ফিরে এসে শুনলাম আপনি একটি মেয়েকে নিয়ে থানায় গিয়েছিলেন, একটা এফআইআর করে এসেছেন। তাতে মেয়েটি বলছে কয়েকজন অচেনা যুবক নাকি তাকে ধর্ষণ করেছে। ইন্সপেক্টর, আপনার কথা শুনে মনে হচ্ছে মেয়েটির কথাগুলো আপনি সম্পূর্ণ বিশ্বাস করেননি। স্যার, ইমোশনালি সবকিছু বিশ্বাস করলে আমাদের চলে। আমরা একটা ঘটনাকে তখনই বিশ্বাস করি যখন সেটি তথ্য প্রমাণাদি সহ সত্যি বলে প্রমাণিত হয়। আর যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ আমরা সেটাকে কেস অন ডাউট এই পর্যায়ে রাখি স্যার। ও
তা আমি আই উইটনেস হিসেবে যেটা বলেছি সেটাও কি যথেষ্ট নয়? হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি সেটাকে বিশ্বাস করলেও করতে পারি, কিন্তু আইনের ক্ষেত্রে আপনার কথার প্রমাণ দেওয়ার কোনো ক্ষমতা আমার নেই স্যার। সেটা করবে কোর্ট। ও, তা আপনি বা আমাকে বিশ্বাস করছেন কেন? স্যার, আপনি হয়তো আমাকে ভুলে গেছেন। ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কারণ আপনার অজস্র প্রাক্তন ছাত্রের সবাইকে আপনার পক্ষে মনে রাখা সম্ভব নয়। কিন্তু কিন্তু আমি আপনাকে ভুলিনি স্যার। ঠিক আছে, ঠিক আছে। আপনি সমীর মজুমদার, আপনার স্কুলে 2012 সমীর মজুমদার, মানে ওই বকুলতলার মজুমদার বাড়ির ছেলে? হ্যাঁ। ও অখিল মজুমদার রেলে চাকরি করতে? আমার বাবা। হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, তা তোমরা এখন থাকো কোথায়? তোমাদের বকুলতলার বাড়িটাও তো বিক্রি হয়ে গেছে শুনেছি। পুরো ফ্যামিলি নিয়ে তোমার বাবা কোথায় চলে গেলেন? বাবা রিটায়ারমেন্টের পর কাটোয়ায় জমি কিনে বাড়ি করেন। শেষ দিকটা ওখানেই পোস্টিং ছিলেন, আর জায়গাটা আপনার ভালো লেগেছে। আমিও তখন কাটোয়া কলেজ থেকে পড়াশোনা করছি, এই হিসাব কারণেই। তা তুমি চাকরি করছো ক বছর? বছর দশেক প্রায়। ফিলোসফিতে মাস্টার্স করার পরই আমি এই চাকরি করি। বাহ, বেশ কম বয়সে তুমি একটা গুরুত্বপূর্ণ পদে চাকরি করছো শুনি। আমি আমি ভীষণ খুশি হয়েছি। তুমি বসো 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 বসো। শুনছো? যাই একবার এদিকে এসো তো। ভালো আছেন মাসিমা? আরে, ও তোমার চিন্তাই নেই। কেন চিনবো না কেন? ওকে কি আগে কখনো দেখেছো? কেন দেখবো না? আমাদের ভাড়া বাড়িতেও বহুবার তোমার কাছে এসেছে। এসেছি। হ্যাঁ স্যার, 11-12 পড়বার সময় আমার উপর স্কুল ম্যাগাজিনের দায়িত্ব ছিল। তখন তার ইংরেজি লেখাগুলো ঠিকঠাক করতে, লেখার প্রুফ দেখাতে আমি বহুদিন আপনার বাড়িতে এসেছি। এত সব কথা আমার কিছুই মনে নেই। আসল কারণ জানো কি শুনি? বয়স। সামনে জুলাইয়ে আমি 60 কভার করব। স্মৃতি টিতিগুলো প্রায় সেই বিচে খাড়ে। যাক সব কথা, তোমার কথা। কথা পরে হবে। এতদিন পর ছেলেটা এলো, ওকে একটু শ্রমিক, তুমি একটু বসো, আমি একটা চট স্যার, আজকে আপনি একদম ব্যস্ত হবেন না। তাছাড়া আজ আমি বেশিক্ষণ বসবো না, পরে একদিন আসবো। এক কাপ চা খাবার সময় নিশ্চয়ই হবে। চা? সেটা তবে তাই করো, একটু ভালো করে চা করো। তুমি বসো, আমি এক্ষুনি চা নিয়ে আসছি, বসো। তারপর বলো শ্রমিক, তোমার কথা বলো। স্যার, আজ কিন্তু আমি একটা অন্য প্রসঙ্গে কথা বলতে এসেছি, মানে কালকের বিষয়টা। সে আমি তোমার এন্ট্রান্সের ফার্স্ট ডায়ালগেই বুঝেছি। বলো তুমি কি বলতে চাও। যদিও বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে আমার খারাপ লাগছে, তবুও। না না শুনি, এতে লজ্জা সংকোচের কিছু নেই। ঘটনাটা ঘটেছে এবং আমি সেটা দেখেছি। আপনি ঘটনাটা ঘটতে দেখেছেন? না, তবে একটা টাইম অফ অকারেন্স আমি সেখানে ছিলাম। কিন্তু দেখেন, তখন লোডশেডিং ছিল, আর আমি সেখানে যাবার আগেই ওরা এসেছে। স্যার, আপনি ওই সময় হঠাৎ স্কুলে কি করছিলেন স্যার? আমি গিয়েছিলাম আমার এক সহশিক্ষকের কাছে। ওই পথ দিয়েই ফিরছি। স্কুলের কাছাকাছি হতে বৃষ্টি না, বৃষ্টির হাত থেকে বাঁচতেই আমি স্কুলের গেটটা নিচে গিয়ে। গেটটা খোলা ছিল? হ্যাঁ, তবে একেবারে হাট করে খোলা ছিল। আমি খেয়ালবশত ধাক্কা দিতে গেটটা খুলে যায়। স্যার, আমাদের স্কুলে একজন দারোয়ান ছিল না? দীনদয়াল? রাইট, দীনদয়াল। তাই অন্ধকারে স্কুলে না ঢুকে আপনি সেখান থেকেই তাকে ডাকতে পারতেন। পারতাম, কিন্তু ডাকিনি যে তার কারণ আমি গেটটার নিচে দাঁড়িয়েও ভিজে যাচ্ছি। সেটার হাত থেকে বাঁচতেই আপনি বারান্দায় গিয়ে ওঠেন। হ্যাঁ, সেখানে উঠেও কিন্তু আপনি দীনদয়ালকে ডাকেননি? না, ডাকতে যাচ্ছিলাম, আর তখনই মেয়েটির চাপা গলার আর্তনাদটা আমার প্রথম কানে এসে। তারপর? প্রথমটা আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, বুঝতে পারছিলাম না ঘটনাটা কি ঘটছে, কিন্তু ঘটনার ফলটা আমি আন্দাজ করতে পারছি। তো সেখানে যাবার মতো সাহস আমার ছিল। মনে হচ্ছিল আমার পা দুটোকে কেউ যেন শক্ত কিছু দিয়ে বেঁধে রেখেছে। হঠাৎ
প্রচন্ড শব্দ করে কাছাকাছি কোথাও একটা বাজ পড়ল। আর তার সঙ্গে সঙ্গে মেয়েটি আবার চিৎকার করে উঠল। তখন আর আমি থাকতে পারি। খবরদার বলে আপনিও চিৎকার করে ওঠেন। হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে ওরা মেয়েটিকে ফেলে পালিয়ে যায়। কাজটা আপনি ঠিক করেননি তো? কোনটা? মানে এভাবে একা একা ওদের সামনে গিয়ে পড়াটা আপনার উচিত হয় না। এই বয়সে এতটা রিস্ক আপনি না নিতেই পারতেন। তখন এছাড়া অন্য কোনো পথ ছিল না। শুধু আপনি বাইরে বেরিয়ে কাউকে ডাকতে পারতেন, বা তখনই পুলিশ ইনফর্ম করতে পারতেন। দেখো, পুলিশকে ইনফর্ম করার কথা আমার মাথায় আসেনি, কিন্তু বাইরে বেরিয়ে কাউকে ডাকবার কথা একবার ভেবেছি, কিন্তু ডাকি নিজে। তার কারণ আমি ভেবেছিলাম ওরা মেয়েটিকে খুন করতে চাইছে। আমি লোক ডাকতে ডাকতে যদি মেয়েটিকে মেরে ফেলে। হ্যাঁ, সেই ভাবনাটা অমূলক নয়, আর সেটা ঘটলেও আশ্চর্য হওয়ার কিছু ছিল না। ঠিক আছে স্যার, আপাতত আমার আর কিছু জিজ্ঞাসা নেই। সমীর স্যার, আমি চাই দোষীরা ধরা পড়ুক এবং উপযুক্ত শাস্তি পাক। স্যার সেটা আমরাও চাই, শুধু এই ক্ষেত্রে কেন, সব ক্ষেত্রেই আমরা চাই যে দোষীরা ধরা পড়ুক এবং শাস্তি পাক। কিন্তু সবসময় সেটা হয় না। সব ক্রিমিনালি ধরা পড়ে না, আর ধরা পড়লেও উপযুক্ত শাস্তি তারা পায় না। কেন? স্যার, পুলিশে চাকরি করতে এসে কিছু সিক্রেসি আমাদের মেনটেন করতেই হয়, যদিও তার বেশিরভাগটাই ওপেন সিক্রেট। সকলে জানে, আপনিও জানেন, কিন্তু আমি নিজে পুলিশের লোক হয়ে সেই কথাটা আপনাকে বলতে পারি না। তবে একটা কথা বলতে পারি, আইনগত বাধা ছাড়াও পুলিশের সামনে কিছু অদৃশ্য বাধা থাকে, আর সেই জন্যই মন না চাইলেও পরিস্থিতির প্রয়োজনে পুলিশকে অনেক অন্যায়ের সঙ্গে আপোষ করতে হয়। এই কেসটার জন্য কি না, না, আমি এই কেসটার কথা বলছি না। তাছাড়া এর তদন্ত তো এখনো শুরুই হয়নি। তবে গতকাল রাতে আমাদের স্কুল বাড়ি, মানে ঘটনাটা যেখানে ঘটেছে, আমি সেখানে গিয়েছিলাম। সেখানে বোতাম সমেত একটা জামার ছেঁড়া টুকরো পাওয়া গেছে, আর টুকরোটা দেখে মনে হচ্ছে জামার শেষ বোতাম থেকে সেটা ছেঁড়া। আর কিছু না, আর কিছু পাওয়া যায়নি। দেখা যাক এই নিয়ে আর কত দূর এগোনো যায়। চলুন। উমা, তুই উঠে পড়লে যে চা কে খাবি? চাটা আমি খাবো বলেছিলাম মাসিমা, কিন্তু এইসব কি ও করতে কিছু নয়, বসো, এসো এসো, বসো। তোমার গরম জল দিয়ে দিয়েছি, স্নানটা করে নাও। হ্যাঁ, সমীর স্যার? তুমি খেয়ে নাও, আমি স্নানটা সেরে আসি। ঠিক আছে স্যার, আপনি খাও। বাবা সমীর, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি বাবা। বলুন। বলছি, এ ব্যাপারে তোমার মাস্টারমশাই কোনো ঝামেলায় পড়বেন না তো? না না, উনি কেন ঝামেলা করবেন? কি জানি বাবা, ভয় হয়। নেহাত তুমি আমাদের পরিচিত, অন্য কেউ হলে হয়তো ওনাকে ধমক ধমক দিত, অপমানসূচক কথাবার্তা বলতো। মাসিমা, এটা আপনাদের ভুল ধারণা। পুলিশ কি আর মানুষ নয়? তবুও আমার তো মনে হচ্ছে এইসব ঝামেলায় না জড়ালেই ভালো করতো। মাসিমা, সবাই যদি ঝামেলায় দিয়ে চলে যায় তাহলে তো কোনো সমস্যারই সমাধান হয় না। সাধারণ মানুষের সাহায্য ছাড়া পুলিশ তো একা কোনো অপরাধের কিনারা করতে পারে না। সাধারণ মানুষ যদি ঐকান্তিক ভাবে চায় যে অপরাধীরা ধরা পড়ুক, শাস্তি পাক, তাহলে পুলিশ নিশ্চয়ই তাদের সাহায্য করবে। কিন্তু সেটা করতে গেলে যে সৎ সাহস এবং মানসিক দৃঢ়তার প্রয়োজন, আজকের যুগে তেমন মানুষ কোথায়? আমার বাবার মতো মানুষেরা কিন্তু এই যুগে অচল। আমার তো মনে হয় তারাই পৃথিবীটাকে সচল রেখেছেন। এদের মতন মানুষেরা আছেন বলেই এখনো নিয়মিত চন্দ্র সূর্য ওঠে, নদীতে জোয়ার আসে, গাছে ফুল ফোটে। বাবা, আপনি তো দেখছি দার্শনিকের মতো কথা বলছেন। পুলিশে চাকরি করলেও এককালে যে আমি দর্শনের ছাত্র ছিলাম, সে কথাটা বলি কেমন করে? হ্যাঁ, চলি মাসি। আবার আসবেন? হ্যাঁ, আসবো আসবো। ছেলেটা বেশ না, কত অল্প বয়সে কেমন একটা চাকরির চাকরি করছে বল। আমার মন্টুটা যে কবে একটা চাকরি বাকরি হবে কে জানে। এই ছাতাটা স্যার কাজ খুলে ফেলেছে। স্যার, আপনার ছাতা। খাতা এটা আপনার তো? গতকাল এটাও 9B ক্লাসরুমে পড়েছে। দারোয়ান দিনদয়ালের মুখে শুনলাম এটা আপনার ছাতা, তাই আর থানায় জমা রাখি। চলে তোমার ছাতাটা দাদা নিয়ে বেরিয়েছে বাবা, আমারটা দেবো?
একটা দেবো? শান্তি, শান্তি। কি হলো? অমর করে চেঁচাচ্ছ কেন? মন্টু কোথায়? সে তো তোমার সামনে দিয়ে বেরোলো। কাল সন্ধ্যেবেলা কোথায় ছিল? তা আমি কেমন করে জানবো? রাতের দিকে তো কি ফিস নাকি ছিল বল? নয়, সন্ধ্যেবেলা বাড়ি ঢুকেছিল। হ্যাঁ, সে তো একবার কাক ভেজা ওই ঝড়ের মতো এলো, তারপরে ভেজে জামা কাপড়গুলো ছেড়ে রেখে আবার ঝড়ের মতো বেরিয়ে গেল। সেই জামা কাপড়গুলো কোথায়? বাড়িতেই আছে, কোথায় আবার যাবে? সেগুলো নিয়ে এসো, সেগুলো এখানে নিয়ে এসো। এখন সেগুলো নিয়ে তুমি কি করবে? যা বলছি তাই শোনো, সেগুলো নিয়ে এসো। আরে অকারণে চেঁচাচ্ছ কেন? দুপুরবেলা স্নান করার সময় সে ভেজা জামা কাপড় নিয়ে তুমি কি করবে? আমি তুমি বাবা, বোতাম সমেত জামার একটা ছেঁড়া টুকরো পাওয়া গেছে, আর টুকরোটা দেখে মনে হচ্ছে জামার শেষ বোতাম থেকে সেটা ছেঁড়া। বোতাম সমেত জামার একটা ছেঁড়া টুকরো পাওয়া গেছে, টুকরোটা দেখে মনে হচ্ছে জামার শেষ বোতাম থেকে সেটা ছেঁড়া। আমি তো জ্ঞানে তো কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি। তবে এত বড় শাস্তি আমাকে কেন দিলে? আমি তো এখন কেমন আছেন স্যার? ভালো। গত পরশু আমি এসেছিলাম, শুনলাম আমি চলে যাওয়ার পরেই আপনি অসুস্থ হয়ে পড়েন। হ্যাঁ, মাথাটা ঘুরে গিয়েছিল হঠাৎ, বুকে একটা যন্ত্রণা। মাসিমা বলছিলেন হার্ট অ্যাটাক। হ্যাঁ, সেই হিসেবেই এখন আপনাকে ডিস্টার্ব করাটা আমার উচিত নয় স্যার। নেহাত কর্তব্যের খাতিরে। ডোন্ট হেজিটেট, আই এম কোয়াইট ফিট নাও। তোমার কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, ওই মেয়েটা মানে যেদিন যাকে স্কুল বাড়িতে মানে যাকে নিয়ে আপনি থানায় গিয়েছিলেন, কাউকে ধরতে পেরেছো? না স্যার, এখনো পর্যন্ত। কারণ পারবেও না, আমি জানি। হয়তো ধরবার কোনো ইচ্ছেই তোমাদের নেই। না না স্যার, এ আপনি কি বলছেন? আমি আপনার চেষ্টা করছি। তবে কি জানেন স্যার, এটা কোনো প্রফেশনালের কাজ নয়, তাদের ধরা সহজ। তাছাড়া তেমন কোনো ডেফিনিট ক্লুও পাওয়া যাচ্ছে না। মেয়েটা কারোর নামও বলতে পারছে না, বলছে দেখলে চিনতে পারবে। আমার কাছে কেন এসেছো? স্যার, আপনিও নিশ্চয়ই কাউকে চিনতে পারে। পারলে ডায়েরি করার সময় নামটা তোমাকে বলে আসতাম। হ্যাঁ, আমি সেদিনও বলেছি, আজ আবার বলছি, আমার গলার আওয়াজ পেয়ে তারা পালিয়ে যায়। অন্ধকারে চেনা সম্ভব ছিল না। স্যার স্যার স্যার, আপনি হয়তো উত্তেজিত হচ্ছেন। এই অবস্থা আপনার পক্ষে উত্তেজনা ঠিক নয়। আচ্ছা, আমি আমি চলি। সমীর, এখানে এসো। এখানে বসো। আমি যদি তোমাকে কোনো ক্লু দিই, ধরতে পারবি? নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে।
এটা আমার ছেলের জামা। আমার শেষ বোতাম থেকে নিচের অংশটা ছেঁড়া। স্যার, আপনি কি বলছেন সেটা ভেবে দেখেছেন? আমার ভাবনা শেষ হয়ে গেছে সমীর। এখন তুমি ভেবে দেখো, এখন তুমি কি করবে? স্যার, স্যার, একটা রেপ কেসের আসামি হিসেবে যদি আমি মন্টুকে অ্যারেস্ট করি, তাহলে আপনার আর আপনার পারিবারিক সম্মান কোথায় নেমে যাবে এটা আপনি ভাবতে পারছেন? পারছি। তাছাড়া তাছাড়া মেয়েটি বলছে আসামিকে দেখলে সে চিনতে পারে। যদি নাও পারে, তবু লোকে জানবে এই কেসের আসামি হিসেবে গঙ্গাপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের ছেলেকে সন্দেহ করা হয়েছিল। তাতে কি? কোঠা গঙ্গাপুর আপনাকে অন্য নজরে দেখবে স্যার। এতদিন যেখানে আপনি মাথা উঁচু করে ঘুরে বেরিয়েছেন, সেখানে আপনাকে চোরের মতো মুখ লুকিয়ে থাকতে হবে। আমি সে ভয় ভীত নই সমীর। আমি জানবো এটা আমার পূর্বজন্মের পাপের প্রায়শ্চিত্ত। তাছাড়া তাছাড়া মন্টুর একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। ওকে অ্যারেস্ট করলে অন্য দিক থেকে আমার উপর চাপ আসতে পারে। আর অসহায় একটা নারীকে যারা পশুর মতো ধর্ষণ করে গেল, তাদের ধরতে না পারার জন্য কোনো চাপ আসবে না। হয়তো তাও আসবে। তবে আসলে আসলে তুমি ভয় পাচ্ছ সমীর। ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন। ঠিক এই মুহূর্তে আমি ভয় পাচ্ছি, তবে ভয়টা আমার নিজের জন্য নয়। তবে কি আমার জন্য? ঠিক তাই। স্যার, আপনি হয়তো আমাকে আপনার অজস্র প্রাক্তন ছাত্রের একজন মনে করে উপেক্ষা করতে পারছেন, কিন্তু আমি আপনাকে সমীর, আমি জানি তুমি কি বলতে চাইছো, কিন্তু তুমি শুধু এখন আমার ছাত্র নও, তুমি নিজে একটা দায়িত্বশীল পদে চাকরি করছো। তোমার কর্তব্য তোমাকেই স্থির করতে হবে। একটা সিদ্ধান্ত তোমাকে নিতেই হবে। তথাকথিত মধ্যবিত্ত ভদ্রলোকের সম্মান রক্ষার জন্য অন্যায়ের সঙ্গে আপোষ করবে, না অসহায় সেই মেয়েটির অসম্মানের বিচার করবে। কিন্তু মন্টু তো আপনারই সন্তান, তার প্রতি আপনার কোনো সহানুভূতি থাকবে না, কোনো কর্তব্য। নিশ্চয়ই থাকবে। একজন ক্রিমিনালের বাবা হিসেবে আমি প্রতিদিন বিকেলে ভিজিটিং ব্যবস্থায় জেলখানার বড়দের সামনে তাকে দেখবার জন্য দাঁড়িয়ে থাকবো। শাস্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রতি রাতে তার জন্য চোখের জল পড়ব। কিন্তু যে অন্যায় সে করেছে, তার শাস্তি তাকে পেতেই হবে সমীর। সেক্ষেত্রে আমার কোনো সহানুভূতি নেই, কোনো সহানুভূতি। কিন্তু সে শাস্তির ফল তো শুধু মন্টু একা ভোগ করবে না স্যার, সেই সঙ্গে আপনি, মাসিমা, মনি, সবাইকে সে শাস্তির ফল ভোগ করতে হবে। মানছি বাবা হিসেবে আপনি সেটা মেনে নিতে প্রস্তুত, মা হিসেবে মাসিমাও সেটা মেনে নিতে বাধ্য। কিন্তু মনি, এই ঘটনার পর কি খুব ভালো জায়গায় তার বিয়ে দিতে পারবেন? তাকে কেন অযাচিত পাবে প্রায়শ্চিত্ত করতে হবে স্যার? সেটা তার অদৃষ্ট। সমীর, তুমি আমার ছাত্র না হয়ে অন্য কেউ হলে নিশ্চয়ই আমার সম্মান নিয়ে মাথা ঘামাতে না। সেক্ষেত্রে সেক্ষেত্রে কি মনিকে আমি এই লজ্জার হাত থেকে মুক্তি দিতে পারতাম? বলো, চুপ করে আছো কেন? স্যার, তবু আমি আপনাকে অনুরোধ করছি, অন্তত মনের কথা ভেবে আপনি মন্টুকে ক্ষমা করুন। ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার শাসনে। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তবু ঘৃণা তার যেন তৃণ সমুদায়। আপনি চলে যাচ্ছেন?
আমি যে আপনার জন্য চা করছিলাম। মাসিমাকে দেখছি না। মা পঞ্চানন তলায় পুজো দিতে গেছে, চলে আসবেন এক্ষুনি। আপনি বসুন না। না সমীর, জামাটা নিলে না? স্যার, স্যার আমাকে আমাকে 2 দিন সময় দিন স্যার। একটু ভাবতে দিন আমাকে, একটু ভাবতে দিন। মনি, বলো। আমাকে তুই ভুল বুঝিস না মা। আমি জানি আমি যে করতে চলেছি এটা তোর প্রতি একটা চরম অবিচার, কিন্তু এছাড়া আমার অন্য কোনো পথ ছিল না মা। মনি, তুই কি চাস যে সত্যভূষণ চক্রবর্তী সারা জীবন ধরে তার অজস্র ছাত্রর সামনে সত্য, ন্যায় আর আদর্শের বাড়িয়া উঠে গেল, ব্যক্তি জীবনে সে অন্যায় আর অনাদর্শের কাছে আত্মসমর্পণ করবে শুধুমাত্র তার পারিবারিক সম্মান নষ্ট হবে ভয়? অসহায় অভাবীর প্রতি অন্যায় অত্যাচারের প্রতিবাদ করবে না শুধুমাত্র তার নিজের মেয়ের ভবিষ্যৎকে সুন্দর করার সাথে? না বাবা, না, আমি তা চাই না। তুমি জানো না আমার, বোঝো না আমাকে। বুঝি না। তোকে সঠিকভাবে বুঝি বলেই তো এখনো নিজের আদর্শ থেকে বিচ্যুত হয়নি। আমি তোমার পাশে আছি বাবা, তার জন্য সব রকম মূল্য দিতে আমি প্রস্তুত। সমীরকে কি বলেছো তুমি? যা সত্যি তাই বলেছি। এর পরিণাম কি হবে একবার ভেবে দেখেছো? সারদা পল্লী সেই মেয়েটার চেয়ে নিশ্চয়ই খারাপ হবে না। রাখো তোমার সারদা পল্লীর মেয়ে, নিজের ছেলেটার কি হবে সেটা একবার ভেবেছো? কাল যখন পুলিশ এসে কোমরে দড়ি বেঁধে ফেলে তুলবে তখন তোমার সম্বলটা কোথায় থাকবে? পারবে পাড়ে মুখ দেখাতে? পারবে আগের মতো মাথা উঁচু করে স্কুলে যেতে? তা বলে এত বড় অন্যায়টা যে করলো সে তার শাস্তি পাবে না? শাস্তিটা তো অন্যভাবে দেওয়া যেত। লোক জানাজানি না করে ঠাকুর না পিটিয়ে নিজেও তো দিতে পারতে। পুলিশ ইন্সপেক্টর সমীর যদি আমার ছাত্র না হতো, কি হলে কি হতো সেটা ভাবার সময় এখন নয়। দয়া করে বাস্তব অবস্থাটা বোঝার চেষ্টা করো। তুমি আমাকে বুঝিয়ে দেবে তবেই আমি সেটা বুঝবো। আমি সে কথা বলিনি, আমি বলতে চাইছি, আমি জানি তুমি কি বলতে চাইছো। আমার সম্মানের দোহাই দিয়ে তুমি এই লম্পটটার মান বাঁচাতে চাইছো। হ্যাঁ তাই চাইছি। আর চাইছি এই কারণে যে লোকের কাছে তার পরিচয় সে সত্যভূষণ চক্রবর্তীর ছেলে। কাল যখন সবাই ঘটনাটা জানবে তখন এই ঘটনার জন্য কেউ তোমার গলায় এসে ভালো পড়ে দিয়ে যাবে না, বরঞ্চ উল্টে তুমি ওরা দেখা শেষ করবে, তোমার চরিত্র নিয়ে লোকে টানাটানি করবে। লোকে কি বলবে সেটাই বড় কথা, তোমার বিবেক কি বলবে? বিবেক, আদর্শ, ওসব কেতাবি কথা শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, রোজকার জীবনে অসহ্য। পারবে পারবে এই ঘটনার পর কোন ভালো পরিবারে এই মেয়েটার দিয়ে কিছু ভালো। চুপ করো শাস্তি। দয়া করে এই দুর্বল জায়গায় বারবার আঘাত করে আমাকে আরো দুর্বল করে দিও না। আমি যা বলেছি
সেটা ফিরিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাতে তাতে যা হবার হোক, যা হবার হোক। আচ্ছা মা, কেন তুমি অসুস্থ মানুষটাকে ওভাবে উত্তেজিত করছো? উত্তেজিত আমি করছি না, উনি নিজে উত্তেজিত হচ্ছে। তুমি বা এক প্রসঙ্গ বারবার কেন তুলছো? কেন তুলছি তুমি বোঝো না? বুঝি, কিন্তু আমার ভাবনাটা তো শুধু তোমার একার নয়, এ ভাবনা তো কারো। কিন্তু সেটা ভাবছেন? নিশ্চয়ই ভাবছি। না, ভাবছেন না। ভাবলে এত বড় ছেলে মানুষ করতে পারতেন না। সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে পুরো সংসারটা এভাবে মাটিয়ে দিতে পারতেন না। তুমি শুধু বাবাকেই দোষী করছো মা, কিন্তু এর জন্য প্রকৃত দোষী কে তুমি জানো না। তাকে তো তুমি কিছু বলছো না, সেটা দেখবি। বেরিয়ে যা, বেরিয়ে যা। তোর জন্য সবারই আমাকে অপমান করবে। শয়তান, লম্বা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমি আর পাচ্ছি না মনে, আমি আর পাচ্ছি না। Rascal, idiot, scoundrel, you should be gone down like a dog. আপনি বিশ্বাস করুন, খারাপ। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তোমার কুকীর্তির জন্য আজ তোমার পরিবারের সম্মান, আমাদের দলের সম্মান, সমস্ত কিছু মাটির সঙ্গে মিশে যেতে চলেছে। আমি জানি। তুমি কিচ্ছু জানো। শোনো মন্টু, আগামীকাল এই ঘটনার প্রতিবাদে আমরা এলাকার সমস্ত মানুষকে নিয়ে একটা ধিক্কার মিছিল বের করার প্রোগ্রাম নিয়েছি। আমি চাই মিছিলটাকে লিড করবে তুমি। আমি আমি পারবো না, আমি পারবো না, আমাকে ক্ষমা করো। কেন আমি পারবো না? বিবেকে না, কত বড় নোংরামিটা করার সময় বিবেক বাধা দেয়নি? মনে পড়েনি নিজের ফ্যামিলি স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস? শোনো মন্টু, আমি বা আমরা যা কিছুই সিদ্ধান্ত নিয়েছি সেটা তোমাকে অপমানের হাত থেকে রক্ষা করবার জন্য নয়, সমস্তটাই দলের সুনাম রক্ষার তাগিদে, দলের সম্মান রক্ষার তাগিদে। সুতরাং যা বলছি এবং যা বলবো তার প্রত্যেকটা নির্দেশ তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। কিন্তু কোনো কিন্তু নয়। তুমি এখন যাও, আমি তোমার বাবার সঙ্গে একান্তে কথা বলতে চাই। অনেকক্ষণ বসিয়ে রেখেছি আপনাকে। না না, তাতে কি হয়েছে? আপনি বসুন বসুন। আপনার শরীর এখন কেমন আছে মাস্টার মশাই? এখন তো ভালোই আছি, ভাবছি কাল পরশু করে একবার স্কুলে। না না মাস্টার মশাই, এখনই আপনার স্কুল করাটা উচিত হবে। এখন কদিন আপনার সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন। না না হরিবাবু, আমার তেমন কিছু হয়নি যে বিছানায় শুয়ে থাকতে হবে। হয়নি, তবে হতে পারত। বয়সটাকে তো আর উপেক্ষা করা যায় না মাস্টার মশাই। তা ঠিক, বয়স, সময়, টাইম ইজ দ্য বেস্ট জাজ। মাস্টার মশাই, আপনি সেদিন সময় মতো গিয়ে না পৌঁছলে হয়তো মেয়েটার একটা সর্বনাশই হয়ে যেত। তবু তো সেটা আটকানো গেল।
হ্যাঁ, সেটা তো ধরুন মেডিকেল টেস্ট না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। তবে ওসব মেয়েদের কথা আবার ষোলোয়ারা বিশ্বাস করাও মুশকিল। কোন সব মেয়ে? ওই সারদা পল্লীর মেয়েটা, কি যেন নাম, সাবিত্রী। ইয়াস ইয়াস, সাবিত্রী। তো বছর খানেক আগে উনি আবার একটি চাল বিক্রি করা ছেলের সঙ্গে পালিয়ে যান। দিন তিনেক পর আমার ছেলেরা আবার তাকে তারকেশ্বর থেকে ধরে নিয়ে আসে। তাতে কি? হ্যাঁ, সেজন্যই কি তাকে অসম্মান করার পাবলিক রাইট জন্য যায়? ছি 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 ছি। আমি সে কথা বলি। আমার বক্তব্য, মেয়েটা সব কথাই নির্ভেজাল সত্য বলে মেনে নেওয়ার কোনো মানে নেই। আচ্ছা, মেয়েটি কি আপনাকে বলেছে ওই রাত্রে কেন সে স্কুল বাড়িতে গিয়েছিল? মেয়েটি অত্যন্ত গরিব। জানি। ওর বাবা আগে কোন চটকলে কাজ করত, কারখানা লক আউট হয়ে যাওয়ার পর ছাঁটাই হয়ে যায়। তারপর একটা গুমটি বানিয়ে পানবিড়ির দোকান করে। এটাও লোকের বাড়িতে কাজ টাজ করে, ঠোঙা ফোঙা বানায়। আর সেদিন যারা তাকে ধর্ষণ করে তারা এই অভাবের সুযোগটাই নিয়েছিল। শুনেছি ছেলেগুলো মাঝে মধ্যে ওকে কাগজ ইত্যাদি দিয়ে সাহায্য করত। আর সেদিন মূলত এই প্রলোভন দেখিয়ে ওকে স্কুল বাড়িতে টেনে আনে। মাস্টারমশাই, এই কথাটা কি যথেষ্ট বিশ্বাসযোগ্য? একটি যুবতী মেয়ে, সে যতই অভাবী হোক, সে তার যৌবন সম্পর্কে এতই উদাসীন যে ছেলেগুলো কয়েক কিলো কাগজ দেবে বলে ডাকলো, আর সে ঝড় বৃষ্টির রাতে লোডশেডিং এর অন্ধকারে নির্জন স্কুল বাড়িতে চলে গেল। তার মানে আপনি কি বলতে চাইছেন? মেয়েটি যা বলেছে সমস্ত মিথ্যে? না না মাস্টারমশাই, আমি নিশ্চিতভাবে সে কথাও বলছি না। আপনি যেন কখনোই ভাববেন না যে মেয়েটির প্রতি আমার কোনো সহানুভূতি নেই, বা আমি মন্টু হয়ে আপনার কাছে ওকালতি করতে এসেছি। কিন্তু আপনি যেভাবে বলছেন তাতে ধরে নিতে হয় মেয়েটি স্বইচ্ছায় সেখানে এসে। এক্স্যাক্ট। মেয়েটি সম্পূর্ণ নিজের ইচ্ছায় সেখানে এসেছে। তবে হ্যাঁ, আপনি যে কথাটা বলছেন যে ওরা একটা লোভ দেখিয়ে সেখানে নিয়ে এসেছিল, সে কথাটাও মিথ্যা নয়। তবে সে লোভটা কাগজের লোভ নয় মাস্টারমশাই। সেটা তবে কি? ভালোবাসার লোভ, প্রেমের আকর্ষণ। ওদের মধ্যে একটি ছেলে দীর্ঘদিন ধরে মেয়েটির সঙ্গে ভালোবাসার ভান করে গেছে, ভবিষ্যতে ঘর বাঁধার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। আর সেদিন মূলত তারই ডাকে মেয়েটি সেখানে আসে, এবং এসে যখন বুঝতে পারে যে সে ভুল করেছে, তখনই চিৎকার করে ওঠে এবং বাধা দেবার চেষ্টা করে। হরিবাবু, সেই ছেলেটি কি মন্টু? মেবি। না না, আপনি পরিষ্কার করে বলুন, মন্টুই কি সেই প্রতারক? যদি মন্টুই হয়, আপনি কি করবেন? পুলিশে দেবেন তো? কিন্তু কোর্ট যদি ওকে নির্দোষ বলে ছেড়ে দেয়, আমি নিজে সাক্ষী দেব। আপনি পুলিশকে বলেছেন আপনি ঘটনাটা ঘটতে দেখেন। ছেঁড়া জামাটা কিন্তু এখনো আমার কাছে আছে হরিবাবু। বোতাম সমেত সেই ছেঁড়া জামার টুকরোটা যদি হারিয়ে যায়। পুলিশ ইন্সপেক্টর সমীর আমার ছাত্র, সে সৎ এবং অনুগত। এই ভয়াবহ বেকার সমস্যার দিনে চাকরির প্রতি তার আনুগত্য যদি আরো বেশি হয় মাস্টারমশাই, মেয়েটি নিজে আসামিকে শনাক্ত করবে। যদি না করে, এক মুঠো টাকা যদি তাকে অন্ধ করে দেয়। না না, আত্মমর্যাদার চেয়ে অর্থ একটা মেয়ের কাছে বড় হতে পারে না। এক্ষেত্রে পারে মাস্টার, কারণ মেয়েটি জানে সে যা হারিয়েছে তা সে ফিরে পাবে না। মাস্টারমশাই, এটা কি গয়না চুরি যে ফেরত পেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? ওর যা হওয়ার তা হয়ে গেছে। এখন আসামি জেলে গেলেই ওর চরিত্র শুদ্ধ হয়ে যাবে না। তাহলে কেন শুধু শুধু জেদের বসে এভাবে নিজের ফ্যামিলিটাকে স্পয়েল করছে? মাস্টারমশাই, আপনার একটা বিবাহযোগ্য মেয়ে আছে। তার কথা চিন্তা করে আপনি আপনার জেদটাকে ত্যাগ করুন। চল। ও ভালো কথা,
কাল দুপুরের দিকে ওসি একবার আপনার কাছে আসবে। ওকে আপনি যেটা বলেছিলেন সেটা উইথড্র করে নেবেন, বলবেন ওটা অসুখের করে বলেছি, বাকি কাজ আমার। চল। দাঁড়ান হরিবাবু, আপনি জানেন আমি কি বলেছি? বুঝছেন? সেটা ফিরিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। জীবনের শেষ প্রান্তে এসে আমি মিথ্যে বলতে পারবো না হরিবাবু, আপনি আমাকে ক্ষমা করবেন। মাস্টারমশাই, কদিনের ঝামেলায় আপনি হয়তো ভুলে গেছেন সামনের মাসের মাঝামাঝি রাজ্যের পৌর নির্বাচন। নির্বাচন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনার নেই, কিন্তু আমার আছে। আর আছে বলেই আপনি সত্যটাকে চাপা দিতে চাইছেন। চাইছে এই কারণে, মন্টু আপনার ছেলে, কিন্তু এছাড়াও তার আর একটা পরিচয় আছে। সে আমাদের দলের লোক। এই মুহূর্তে আসামি হিসাবে তাকে পুলিশ অ্যারেস্ট করলে সামনের ইলেকশনে ডেফিনেটলি আমরা ফেল করব। সেই জন্যই আমাকে মিথ্যে বলতে হবে। মাস্টারমশাই, পরিস্থিতির প্রয়োজনে ধর্মরাজ যুধিষ্ঠিরকেও মিথ্যা বলতে হয়েছিল। স্বয়ং শ্রীকৃষ্ণ কিছু কম চাতুরি করেননি। তাহলে যে সত্য আমাদের কারো মঙ্গল করবে না, সেটাকে কি ত্যাগ করাই উচিত নয়? আমার কথাটা একটু ভেবে দেব। চল। বাবা, শরীর খারাপ লাগছে বাবা? না। তবে এভাবে বসে আছো? উফ, অসহ্য। তুমি বসো, আমি চার্জারটা জ্বালাই। মনি, এখানে আয়। বলো। থাক মা, আলো তো এক সময় আসবেই। যতক্ষণ না আসে আমরা না হয় অন্ধকারেই থাকি।